জাকসু নির্বাচনে ভোট গ্রহণে ধীর গতি, জাল ভোট নিয়ে ফজিলাতুন্নেসা ও তাজউদ্দিন হল কেন্দ্রে উত্তেজনা, ছাত্রদল শিবির পাল্টাপাল্টি বক্তব্য। আরো ফ্রেন্ডরা ওয়েট করতেছে, সবাই ভোট দিয়ে খুবই এক্সাইটেড। তাদের মনে হয়েছে আমি ক্যাম্পাসের জন্য কাজ করবে, আমার ক্যাম্পাসের উন্নতির জন্য কাজ করবে, আমি তাদের ভোট দিয়েছি। প্রশাসনের বিভিন্ন জায়গাতে বিভিন্ন অসঙ্গতি এবং গাফিলতি একই সাথে তাদের মনে হয় স্বজনপ্রীতি লক্ষ্য করেছি। ক্যাম্পাসে এখন পর্যন্ত সাবেক শিক্ষার্থীদের আনাগোনা লক্ষ্য করছি। বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মোনাজাত করলেন ডাকসুর নবনির্বাচিতরা। হিজাব ইস্যুতে উদ্দেশ্যমূলক বিতর্ক ছড়িয়েছে ভারতীয় গণমাধ্যম, অভিযোগ জিএস ফরহাদের। চারুকলায় তার ছবিকে বিকৃতভাবে সিং এঁকে দিয়ে তার হিজাবকে বিকৃত করা হয়েছিল। এটা একটা হিজাব সিম্বলিক রিফ্লেকশন আর কি। জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে চলছে ঐকমত্য কমিশনের বৈঠক। সংস্কার প্রক্রিয়ার সাফল্যের উপর নির্ভর করবে আগামীর পথরেখা, অভিমত আলী রিয়াজের। ফরিদপুরে সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে মহাসড়ক ও রেলপথ অবরোধে চরম ভোগান্তি। বাগেরহাটে চলছে 48 ঘণ্টার হরতাল। কারফিউ শিথিল হলেও এখনো থমথমে নেপাল। অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কার্কে নাম দিল জেএনজি আন্দোলনকারীরা। বাংলাদেশ থেকে পাঠানো বিশেষ ফ্লাইটে কাঠমান্ডু থেকে ফিরছে আটকে পড়া ফুটবলাররা। কুর্মিটোলা ঘাঁটিতে হবে প্রেস ব্রিফিং। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। দীর্ঘ 33 বছর পর আবারও ভোট উৎসব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 623 জন। পছন্দের প্রার্থীকে বেছে নেবেন 11,759 জন ভোটার। দর্শক, সারাদিন থাকছে জাকসু নির্বাচনের সবশেষ তথ্য যমুনা টেলিভিশনের পর্দায়। এখন যাচ্ছি আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্টুডিওতে। আমরা প্রতিনিধিদের কাছে জানার চেষ্টা করব, রাসেল আহমেদের কাছে পরবর্তী খবরগুলো জানার চেষ্টা করব। রাসেল আহমেদ রয়েছেন যে কেন্দ্রে। রাসেল, আপনি যে কেন্দ্রে রয়েছেন সেখানকার খবরাখবর জানাবেন। ভোট গ্রহণ কেমন চলছে, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, এবং দুপুরের পর তো ভোটার সংখ্যা স্বভাবতই বাড়া শুরু করেছে। উৎসবমুখর পরিবেশ কি দেখতে পাচ্ছেন কিনা? শহীদ মিনারের কাছাকাছি যে জায়গাটি সেখানটাতে রয়েছে, এবং এইখানটাতে থাকার কারণ কিছুক্ষণ আগে যে এখানকার যারা প্রার্থী রয়েছেন তাদের পক্ষ থেকে, যেমন বাকছাসের জিএস প্রার্থী, বাকছাসের পক্ষ থেকে তিনি সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানে তিনি বেশ কিছু অভিযোগ দিয়েছেন। অভিযোগ হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিরুদ্ধে। তারা বলতে চাইছেন, যেটি সকাল থেকে আমরা গণমাধ্যমে খবর প্রচার করছিলাম, যে ফলাফল প্রকাশ নিয়ে এক ধরনের ধূম্রজাল রয়েছে। প্রক্টর বা যেসব প্রক্টোরিয়াল অফিস কিংবা হলের যারা প্রভোস্ট রয়েছেন তারা জানেন যে ওএমআর মেশিনের মাধ্যমে গণনা করা হবে, কিন্তু বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন বলছে যে তারা ম্যানুয়ালি গণনা করবে, কিন্তু সেটি আবার কেন্দ্রগুলো জানে না। এরকম একটি ধূম্রজাল ছিল। তো সব মিলে কিছুক্ষণ আগে জানা গেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন, তারা ম্যানুয়ালি গণনা করবেন। এই বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করেছে বাকছাসের পক্ষ থেকে। তারা বলছেন এর আগে থেকেই, সকাল থেকেই তারা জামায়াত শিবির অর্থাৎ জামাত শিবিরের সমর্থিত যে প্যানেল তাদের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ করছে বাকছাস, এবং তারা বলছে যে ওএমআর যে পেপার নেওয়া হয়েছে সেটি শিবির সমর্থিত বা জামাত সমর্থিত একজনের কাছ থেকে নেওয়া হয়েছে, মেশিন তাদের কাছ থেকে নেওয়া হয়েছে, এবং যেটি বলা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন 10% বেশি ব্যালট ছেপেছেন কোনো ধরনের ভোট নষ্ট হতে পারে বা এই ধরনের নানান আশঙ্কায়। বাকছাসের পক্ষ থেকে বলা হচ্ছে যে সেটি কেবল 10%ই ব্যালট ছাপানো হয়েছে নাকি আরও বেশি ব্যালট ছাপানো হয়েছে সেটি তারা জানেন না, এবং সে কারণে তারা শঙ্কা প্রকাশ করছেন। এবং এখন তারা ভোট বর্জন নয়, তারা বলছেন যে আসলে আমরা এখনও প্রশাসনকে সতর্ক করে দিতে চাই যে কোনো ধরনের অনিয়মের আশ্রয় যেন তারা না নেন, এবং তারা বলছেন যে যদি সেটি হয় সেটি হলে তারা আরও কঠোর কোনো কর্মসূচি দিবেন, বা ভোট বর্জন না করলেও তারা ভোট বর্জনের পক্ষে নন। তারা বলছেন আমরা দীর্ঘ আন্দোলন করেছি, জুলাই আন্দোলন করেছি, সে মানে এই নয় যে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে সরে দাঁড়াবো। প্রক্রিয়ায় থাকলেও অন্য কোনো কর্মসূচির মাধ্যমে সেটি প্রতিহত করার চেষ্টা করা হবে।
রাসেল, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখছিলাম রাসেল বলছিলেন নানা অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে চলছে জাকসু নির্বাচনের ভোট গ্রহণ। আমরা আমাদের জাকসু নির্বাচনের সবশেষ তথ্য আরো জানবো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডিও রয়েছে আমাদের, সেখানে রয়েছেন আমার সহকর্মী আহমেদ রেজা। সার্বিক তথ্যগুলো তার মাধ্যমে জেনে নেব। রেজা। ইশরাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে। আমি আহমেদ রেজা, এবং আমাদের এইখান থেকে আমরা জাকসুর যে 33 বছর পরবর্তী সময় যে ধরনের নির্বাচন হচ্ছে, যে নির্বাচনটি হচ্ছে, সেই নির্বাচন নিয়ে কিন্তু অনেক ধরনের প্রত্যাশা রয়েছে শিক্ষার্থীদের মধ্যে, এবং তারা আসলে তাদের যে কাঙ্ক্ষিত ভোটটি সেটি আসলে এখন পর্যন্ত দিচ্ছেন, এবং বিভিন্ন হলে সেই ভোট গ্রহণ কার্যক্রম চলছে। তবে এই মুহূর্তে যেটি জানাতে চাই, চলছে জাকসু হল সংসদ নির্বাচনের ভোট উৎসব। সকাল 9টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল 5টা পর্যন্ত। জাকসু নির্বাচনের বিভিন্ন কেন্দ্রের ভোট দিচ্ছেন প্রার্থীরা। কোনো বিপত্তি ছাড়াই নির্বিঘ্নে চলছে এই ভোট গ্রহণ কার্যক্রম। যদিও প্রশাসনের বিরুদ্ধে একটি ছাত্র সংগঠনকে সুযোগ সুবিধা দেওয়ার অভিযোগ তুলেছেন ছাত্র দলের ভিপি প্রার্থী, অন্যদিকে নিয়ম ভঙ্গ করে সাবেক শিক্ষার্থীরা ক্যাম্পাসে আনাগোনা করছেন এমন দাবি করেছে শিবির সমর্থিত ভিপি প্রার্থী। বৃষ্টি উপেক্ষা করেই কেন্দ্রে কেন্দ্রে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। বৈরী আবহাওয়ায় বুথগুলোয় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। সার্বিক নিরাপত্তা রয়েছে কড়াকড়ি। এবার জাকসুতে মোট ভোটার 11,759 জন। উৎসবের আমেজে ভোট গ্রহণ চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। শিক্ষার্থীরা ভোট দিয়ে জানিয়েছেন তাদের আকাঙ্ক্ষার কথা। ইশতেহার দেখেই পছন্দের প্রার্থী বেছে নিচ্ছেন তারা। 33 বছর পর আর আমরা হয়তো আমাদের অনেক বাইরে হয়তো দিতে পারে না ভোট, কিন্তু আমরা দিতে পারছি, যে আমরা আসলে অনেক খুশি এই বিষয়ে। অনুভূতি হচ্ছে যে প্রথম ভোট দিব, আমরা ফ্রেন্ডরা মিলে, যে আরো ফ্রেন্ডরা ওয়েট করতেছে, সবাই ভোট দিয়ে খুবই এক্সাইটেড। আমরা প্রত্যাশা করছি যে আমাদের ছাত্রদের প্রকৃত যে প্রেজেন্টেশনটা প্রশাসনের প্রয়োজন, এটাই আসবে ইনশাআল্লাহ। তাদের মনে হয়েছে আমি ক্যাম্পাসের জন্য কাজ করবে, আমার ক্যাম্পাসের উন্নতির জন্য কাজ করবে, আমি তাদের ভোট দিয়েছি। নির্বাচনে ভিপি পদে 10 জন থাকলেও প্রার্থীতা নিয়ে জটিলতায় অমর্ত্য রায়। মীর মোশাররফ হোসেন হলে ভোট দেন ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ সাদি হাসান এবং ছাত্র শিবির সমর্থিত প্রার্থী আরিফুল্লাহ আদিব। দুজনেই কিছু অভিযোগ তুলে ধরেন, তবে সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে আশাবাদী তারা। দেন ফলাফল মেনে নেওয়ার আশ্বাস। সেই ভোটের পরিবেশ যদি বলি, আমরা গতকাল থেকে এখন পর্যন্ত প্রশাসনের বিভিন্ন জায়গাতে বিভিন্ন অসঙ্গতি এবং গাফিলতি একই সাথে তাদের মনে হয় স্বজনপ্রীতি লক্ষ্য করেছি। সকাল 6টা থেকে ক্যাম্পাসে কোনো সাবেক শিক্ষার্থী থাকতে পারবে না, কিন্তু আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে ক্যাম্পাসে এখন পর্যন্ত সাবেক শিক্ষার্থীদের আনাগোনা লক্ষ্য করছি। এদিকে বেগম খালেদা জিয়া হলে ভিপি প্রার্থী সাদিয়া ইসলাম খান কুমু ও ফারহানা রীতি ভোট দেন। কামাল উদ্দিন হলে ভিপি প্রার্থী রাইহান কবির ভোট প্রদান করেন। আর বাক্সার সমর্থিত ভিপি প্রার্থী আরিফুজ্জামান উজ্জ্বল এবং স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলনের আব্দুর রশিদ জিতু ভোট দেবেন আলবিরুনি হলে। 9 জিএসের মধ্যে প্রচারণার শেষ দিনে নাম প্রত্যাহার করেন সৈয়দা অনন্যা ফারিয়া। এই জিএস পুরুষ পদে 10 আর নারী পদে লড়ছেন 6 জন। এছাড়া বাকি 21টি পদে রয়েছেন একাধিক প্রার্থী। বিশ্ববিদ্যালয়ের 21টি আবাসিক হলের প্রতিটিতেই রয়েছে ভোট কেন্দ্র। মোট বুথ 224টি। পোলিং অফিসার ও সহকারী মিলিয়ে 134 জন কর্মকর্তা। পুরাতন রেজিস্ট্রার ভবনে সিনেট হলে হবে ভোট গণনা। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। শেষ 3 ঘন্টার ভোটের যে কার্যক্রম সেটি আসলে চলছে, অর্থাৎ 5 ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে জাকসুর যে নির্বাচন সেটি। তবে সেই অবস্থা আসলে হলগুলোতে, কেন্দ্রগুলোতে কি পর্যায়ে রয়েছে সেটি জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন শহীদ তাজউদ্দিন আহমেদ হল থেকে আমাদের সহকর্মী তানভীর মৌসুম। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ পরিস্থিতিগুলো। তানভীর, একটি হলে জাল ভোটের অভিযোগ শোনা যাচ্ছিল। এর আগের সংবাদে যখন আপনি জানাচ্ছিলেন তখনও ওই হল থেকে, ওই কেন্দ্র থেকে বেশ হট্টগোলের চিত্র আমরা দেখেছিলাম। এখন কি অবস্থা? ভোট গ্রহণ কার্যক্রম কেমন চলছে? তাজউদ্দিন হলে আমরা আসলে দেখেছি যে ভোট গ্রহণ চলছে, তবে ভোট গ্রহণ চললেও এখানে একটি বিষয় আমরা দেখেছি কিছুটা অস্বাভাবিক। সেটি হচ্ছে যে এখানে আসলে গণমাধ্যম কর্মীদেরকে আসলে যতভাবে পারা যায় নিরুৎসাহিত করার চেষ্টা চলছে এবং বলা হচ্ছে যে ভোট কেন্দ্রের বাইরে গিয়ে লাইভ দেওয়ার জন্য। এবং আমরা দেখেছি যে তাজউদ্দিন আহমেদ হলে আমরা ঢোকার সময় বেশ প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হয়েছে আমাদেরকে। এবং এখানে একটি বিষয় উল্লেখ করতে চাই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যতগুলো ভোটিং বুথ আছে সেই বুথগুলোর মধ্যে এই তাজউদ্দিন হলের বুথটি কিন্তু অনেক বড় এবং প্রশস্ত এবং
এখানে আসলে প্রচুর পরিমাণে জায়গা রয়েছে এবং ফাঁকা থাকার কারণে আসলে সবাই কিন্তু আসলে নির্বিঘ্নে ভোটদান করতে পারে। তবে আমরা দেখেছি যে এখানে আসলে বাইরের দিকে বুথের যে দরজা, সে দরজাটি বন্ধ করে রাখা হয়েছে এবং সেখানে গণমাধ্যম কর্মীদের যে চলাচল, সেই চলাচলটিকে সীমিত করা হয়েছে এবং একই সাথে খুব বেশি সংখ্যক ভোটারদেরকেও আসলে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং এখানে এর আগে ভোটদান সংক্রান্ত জটিলতার কারণে 30 থেকে 40 মিনিট ভোটদান প্রক্রিয়াটি বন্ধ ছিল এবং সেটি আসলে বন্ধ রেখেছিল শিক্ষার্থীরাই এবং তাদের শঙ্কা ছিল যে এখানে ভোটে কারচুপি হতে পারে। এছাড়া আরেকটি বিষয় হচ্ছে এরপর আবারও মিনিট দশকের জন্য ভোট গ্রহণ প্রক্রিয়াটি বন্ধ হয়ে যায়, কারণ তখন হচ্ছে ছাত্রদলের যে প্রার্থীরা রয়েছে তারা আসার কারণে যেটা হয় যে তখন এখানে এই যে ভোটারদের সারি, সেই সারিতে একটা জট দেখা যায় এবং তার ফলেই কিন্তু আসলে আমরা দেখতে পাই যে তখন ভোটাররা ভুয়া করেও চিৎকার দিচ্ছিল এবং হই হট্টগোল করছিল। এবং এখানে আরেকটি বিষয় হচ্ছে যে কোনো গণমাধ্যম কর্মীকে বেশিক্ষণ থাকতে দেওয়া হচ্ছে না এবং আসলে এখানে বাধারও সৃষ্টি করা হচ্ছে। আমার কাছে এই ছিল সর্বশেষ। সেই সবশেষ তথ্যগুলো আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাচ্ছিলাম। ধন্যবাদ তানভীর আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, এবারে যেতে চাই জাহানারা ইমাম হলে, সেখান থেকে যুক্ত রয়েছেন সহকর্মী সুমাইয়া ঐশী, তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ তথ্যগুলো। সুমাইয়া ঐশী, এর আগে যখন আপনি হলে ছিলেন সেখানে দেখেছিলেন যে নির্বিঘ্ন পরিস্থিতিতে ভোট গ্রহণ চলছে, এখন কি পরিস্থিতি? দুপুর গড়ালো আর বাকি রয়েছে শেষ 3 ঘন্টা, কি অবস্থা রয়েছে সেখানে? ভোট গ্রহণে কিন্তু ধীর গতি রয়েছে রেজা। আমরা কিছুক্ষণ আগে 13 নং যে ছাত্রী হল সেখান থেকে ঘুরে এলাম, সেখানে আমরা দেখেছি কিন্তু যে সেখানে কিছুটা ভোট গ্রহণের হার ত্বরান্বিত হয়েছে। 186 জন ভোট দিয়েছেন সেখানে 519 জনের মধ্যে। ফলে এই যে হারটি সেটি কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। তবে অন্যান্য যে হলগুলো সেইগুলোতে কিন্তু হার খুব বেশি নয়, যেমন ফয়জুন্নেসা হলে গিয়েছিলাম কিছুক্ষণ আগে, সেখানে কিন্তু আমরা দেখেছি যে 3 বা 3.5 ঘন্টায় মাত্র 60 জন ভোট দিয়েছেন। 200 জনেরও বেশি ছিল, যদি আমি ভুল না করে থাকি। তাহলে ফয়জুন্নেসাতে মোট যে ভোটার, সে ভোটার সংখ্যা 200-রও বেশি, অর্থাৎ 279 জন। তাদের মধ্যে মাত্র 60 জন ভোট দিয়েছিলেন প্রথম 3.5 ঘন্টায়। ফলে এই হারটি কিন্তু মোটামুটি কম। এবং জাহানারা ইমাম যেই হলটি রয়েছে সেখানেও ভোটারদের যে খুব লাইন দেখতে পাচ্ছি তা নয়। আমরা যে মূল যে ভোট কেন্দ্র, সে ভোট কেন্দ্রের কিছুটা বাইরে অপেক্ষা করছি, কারণ এই কেন্দ্রে আসলে সরাসরি সাংবাদিকদেরকে প্রবেশের ক্ষেত্রে কিছুটা বিধিনিষেধ করে দেওয়া হয়েছে। সেখানে বলা হচ্ছে যে 2 জন করে প্রবেশ করতে পারবো, এরকমভাবে বলা হচ্ছে। এর আগে আমরা 13 নং ছাত্রী হলের যেই ঘটনাটি একটু বলতে চাই, সেখানে কিছুক্ষণ আগে আমরা দেখেছি একজন স্বতন্ত্র প্রার্থী অভিযোগ করছিলেন যে শিবির প্যানেলের কয়েকজন ঢুকেছেন প্রার্থী, তারা শিবির প্যানেল থেকে কেন্দ্রে ঢুকেছেন এবং পরবর্তীতে স্বতন্ত্র যারা ছিলেন তারা আর ঢুকতে পারছেন না। পরবর্তীতে যদিও তারা ঢুকতে পেরেছেন, তবে এ নিয়ে তারা নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তবে এছাড়া বড় কোনো অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি। রেজা, সেই খবর আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ সুমাইয়া ঐশী আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, সহকর্মীরা জানাচ্ছিলেন আমাদের এই যে কার্যক্রম, অর্থাৎ ভোটের যে কার্যক্রম চলছে, সেই ভোটের কার্যক্রম বিভিন্ন হল থেকে সরাসরি আমরা দেখছিলাম তাদের মাধ্যমে। তবে এই যে 33 বছর পরে অনুষ্ঠিত হচ্ছে যেই ভোটের কার্যক্রম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, সেটি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে একজন অতিথি যুক্ত রয়েছেন। আমাদের সাথে যুক্ত রয়েছেন ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম, সম্মানিত প্রভোস্ট, রবীন্দ্রনাথ ঠাকুর হল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। স্বাগত আপনাকে যমুনা টেলিভিশনে। আমরা একটু 2 থেকে 3টে বিষয় আপনার কাছে জানতে চাই। আমরা একদম শুরুর দিকে যেটি দেখলাম আজকের দিনে, যে ভোট গণনার প্রক্রিয়াটি ছিল হচ্ছে ওএমআরে, সেটি ভোট যেই গণনা গ্রহণের যে কার্যক্রমটি শুরু হলো তার পরপরই বিভিন্ন মাধ্যম থেকে খবর আসলো যেটি হচ্ছে ম্যানুয়াল পদ্ধতিতে এই ভোট গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। ঠিক কেন নির্বাচন শুরু হওয়ার পরে এই ধরনের ঘোষণা আসলো, একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমি জানেন যে 9 তারিখে ডাকসু নির্বাচন হয়ে গেল, ডাকসু নির্বাচন ওএমআর গণনা হয়েছে। তো এই নিয়ে এক ধরনের সন্দেহ ছিল যে ওএমআর প্রসেসে কোনো ধরনের ম্যানিপুলেশন করা যায় কিনা।
এই চিন্তা ভাবনা থেকে আমাদের নির্বাচন কমিশন তথা কর্তৃপক্ষ চিন্তা করে দেখেছে যদি এইটা ম্যানুয়ালি করা হয় তাহলে হয়তো এই প্রশ্নটা উঠবে না। কাজে নির্বাচনের স্বার্থে স্বচ্ছতা এবং প্রতিনিধি প্রার্থী এদের কাছে স্বচ্ছভাবে নির্বাচনকে তুলে ধরার জন্য ওএমআর থেকে সরে এসে ম্যানুয়াল পদ্ধতিতে চলে এসছে। যদিও সময় বেশি লাগবে, কিন্তু এই প্রক্রিয়ার মধ্য দিয়ে স্বচ্ছতার কোনো অভাব থাকবে না। একই সাথে ডক্টর ইসলাম জানতে চাই যে আপনি জানেন বেশ কয়েকটি কেন্দ্রে হট্টগোল হয়েছে এবং সেখানে 2-1টি কেন্দ্রে ভোট গ্রহণ সাময়িকভাবে বন্ধও ছিল। এখন সেই কেন্দ্রগুলোর কি অবস্থা, আপনার কাছে কোনো ধরনের সবশেষ তথ্য রয়েছে কিনা? এবং সেখানে বেশ কয়েকটি অভিযোগ, পাল্টা অভিযোগ আমরা পাচ্ছিলাম এবং বিশেষ করে একই সাথে আমরা জানতে চাই যে সমস্ত কেন্দ্রে ভোট গ্রহণ সাময়িকভাবে বন্ধ ছিল সেখানে সাংবাদিকদেরকেও ঢুকতে দেওয়া হচ্ছিল না, যদিও পূর্ববর্তীতে বলা হচ্ছিল যে সেখানে সাংবাদিকদের অবাধ বিচরণ থাকবে এবং সেটি শেষ সময় এসে দেখলাম যে তাদেরকেও আসলে যে তথ্য সংগ্রহ, সংবাদ সংগ্রহ, সেখানেও বাধাপ্রাপ্ত হচ্ছেন তারা। ধন্যবাদ। এক্ষেত্রে আমি 2-1টি ঘটনা শুনেছি যে ফজিলাতুন্নেসার হলে একজন বহিরাগত সে ঢুকে গেছে, আর একটি ছাত্রী হলে কোনো ছাত্র ঢুকে যাওয়া এটা অন্য বিপরীত। আমি আশা করি যে এটা যথাযথ সময়ে হস্তক্ষেপ করেছে। ওই মুহূর্তে সাংবাদিক এবং অন্যান্য যারা যাওয়ার কথা, সংবাদ সংগ্রহ করার কথা, তাদের মাধ্যমে যাতে আরও বিশৃঙ্খলার সৃষ্টি না হয় কর্তৃপক্ষ সেটাকে প্রতিহত করেছে। কিন্তু আপনাদের যে সংবাদ সংগ্রহ করা এর পরবর্তীতে যখন নির্বাচন কার্যক্রম চালু হয়েছে সেক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না। এখন অবাধেই সকল সাংবাদিক, পর্যবেক্ষক এবং নানা সংস্থার প্রতিনিধিবৃন্দ যারা আছেন তারা সহজেই তাদের সকল তথ্য যেগুলো এখন পর্যন্ত আছে সেগুলো সংগ্রহ করতে পারবে। জি, ধন্যবাদ ডক্টর ইসলাম। আমরা আপনার কাছে আরো একবার ফিরবো, তবে তার আগে আমি যেহেতু আপনি বলছিলেন ফজিলাতুন্নেসা হলে সেখানকার কি অবস্থা, সেখানকার পরিস্থিতিগুলো আমাদেরকে জানাতে সেখান থেকে যুক্ত রয়েছেন সহকর্মী লামিয়া তিথি, তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ পরিস্থিতিগুলো। লামিয়া তিথি, সেখানে খানিকটা উত্তেজনা বিরাজ করছিল কিছুটা আগেও এবং আপনি অভিযোগও করেছিলেন যে সেখানে সংবাদ সংগ্রহের কাজে বাধাও দেওয়া হচ্ছিল প্রশাসনের পক্ষ থেকে। এখন সেখানে মূলত কি ধরনের অবস্থা রয়েছে? ভোট গ্রহণ স্বাভাবিক হয়েছে নাকি এখন পর্যন্ত বন্ধ রয়েছে? কমিশনার কিন্তু বলে গিয়েছিলেন যে তিনি কিন্তু নির্দেশনা দিয়ে গিয়েছিলেন যে যেই নারী গণমাধ্যম কর্মীরা রয়েছে তারা কিন্তু হলে প্রবেশ করতে পারবে, কিন্তু তারপরেও কিন্তু প্রভোস্ট সেই নির্দেশনা মানেননি বলতে গেলেই চলে এক প্রকার, কেননা তার পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়নি দেখেই কিন্তু এই যে গেটের যে সিকিউরিটিরা রয়েছে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে কোনো ধরনের নির্দেশনা না থাকার কারণেই কিন্তু তারা আমাদেরকে প্রবেশ করতে দেয়নি। যদি একটু জানাই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যেই জাকসু অনুষ্ঠিত হচ্ছে 33 বছর পর, এই 33 বছর পর অনুষ্ঠিত হওয়া এই নির্বাচন কিন্তু কিছুক্ষণ আগে বেশ শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হচ্ছিল, কিন্তু কয়েকটি কেন্দ্রে কিন্তু ভিন্ন ভিন্নভাবে অভিযোগ পাওয়া গেছে। যেমন সকাল থেকে এই তারামন বিবি যেই কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রে কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থীদের ভোট দেওয়া হচ্ছে, কিন্তু তাদের হাতে কিন্তু যেই কালি দেওয়ার কথা থাকে সেই কালি দেওয়া হয় না। কিন্তু তারপরে আমরা যখন তাদেরকে জিজ্ঞেস করি তখন কিন্তু প্রভোস্টে এবং যেই রিটার্নিং কর্মকর্তা ছিলেন তিনি কিন্তু জানিয়েছিলেন যে নির্বাচন কমিশন থেকে তাদের কালি দেওয়ার কোনো নিয়ম জানায়নি। তারপরেই কিন্তু তারা আমাদের প্রশ্নের পরেই কিন্তু তারা এই কালি দেওয়া শুরু করেছে। একই সাথে যদি বলি যে এই ফজিলাতুন্নেসা হলের এখানেও কিন্তু বেশ থমথমে পরিবেশ বিরাজ করছে। ভিতরে ভোট শুরু হলেও কিন্তু বাইরে সাংবাদিকরা অপেক্ষা করছে যে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে কিনা সেটাও দেখার জন্য। রেজা, সেই সবশেষ তথ্যগুলো আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ লামিয়া তিথি আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, এবার একটু অন্য আরেকটি হলে যেতে চাই। ছেলে শিক্ষার্থীদের যে হলটি রয়েছে আলবেরুনি হল, সেখানে আমরা যেতে চাই। সেখানে রয়েছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়, তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ তথ্যগুলো। বিজয়, আপনি যে হলে রয়েছেন সেখানে 2জন হেভিওয়েট ভিপি প্রার্থী ভোট দেওয়ার কথা হয়েছিল, তারা এখন পর্যন্ত ভোট দিয়েছে কিনা এবং সেখানে ভোট গ্রহণ কার্যক্রম কেমন চলছে জানতে চাই আপনার মাধ্যমে। যে 2জন প্রার্থীর কথা বললেন, যে বাক্সার সমর্থিত আরিফুজ্জামান উজ্জ্বল এবং স্বতন্ত্র আব্দুর রশিদ জিতু, ভোট এখনও আসলে দিতে আসেনি। তবে আমরা ধারণা করতে পারছি যে আর কিছুক্ষণ পর তারা আসলে ভোট দিতে আসবেন। আর সার্বিক পরিস্থিতি যদি আমি আলবেরুনি হলের কেন্দ্রের কথা বলতে চাই, সেটি হচ্ছে যে এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। আমি একটু দেখাতেও চাই যে এখানে কিন্তু ভোটার উপস্থিতিও আগের থেকে অনেকটাই বেড়েছে এবং ভোট কাস্ট কিন্তু
50% কিন্তু ইতিমধ্যেই হয়ে গিয়েছে, অর্থাৎ প্রায় 100 জনের উপরে কিন্তু এখন পর্যন্ত ভোট দিয়ে দিয়েছে। এখনও ভোট কার্যক্রম চলছে এবং আপনি জানেন যে 5টা পর্যন্ত এই ভোট কার্যক্রম চলবে। এখন পর্যন্ত এই হলে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমাদের যারা ভোটার রয়েছেন, শিক্ষার্থী রয়েছেন, তাদের সাথে কথা হয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন যে এবারে নির্বাচনে তাদের বেশ প্রত্যাশা রয়েছে এবং এই নির্বাচনের মাধ্যমে তারা এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবার একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরে পেতে চায়। এবং যেহেতু দীর্ঘ 33 বছর পর আসলে এই ভোট কার্যক্রম চলছে জাকসু, ফলে কিন্তু আসলে এদের মধ্যে যারা শিক্ষার্থী রয়েছে, যারা ভোটার রয়েছে, তাদের মধ্যে কিন্তু বেশ উত্তেজনা কাজ করছে। আপনি দেখতেই পাচ্ছেন রেজা যে ভোটের জন্য কিন্তু সিরিয়াল বা লাইন পড়ে গিয়েছে। আমি সর্বশেষ যদি বলতে চাই, এখন পর্যন্ত আমার এই কেন্দ্রে কিন্তু কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং শিক্ষার্থীরা বেশ শান্তিপূর্ণভাবেই তারা ভোট দিচ্ছে। রেজা। জি, সেই খবর জানছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ বিজয়। আমরা জানতে পারছিলাম আর 2.5 ঘন্টার একটু বেশি সময় রয়েছে শিক্ষার্থীদের জন্য ভোট গ্রহণের ক্ষেত্রে, ফলে সেটিকে নিয়ে এখন শেষ মুহূর্তে এসে আসলে শিক্ষার্থীদের যে উপস্থিতি সেটি আসলে বাড়ছে। আমরা আবারও ফিরতে চাই আসলে একটু আলোচনায়, এবং সেই আলোচনায় আমাদের সাথে যুক্ত রয়েছেন ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম, সম্মানিত প্রভোস্ট, রবীন্দ্রনাথ ঠাকুর হল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ডক্টর ইসলাম, আমরা একটু দুটি বিষয় একটু জানলাম যে একটু আগেই আমাদের যে সহকর্মী ফজিলাতুন্নেসা থেকে যুক্ত হয়েছিলেন, তিনি জানাচ্ছিলেন যে কোনো ধরনের কোনো সাংবাদিকই কিন্তু এখন পর্যন্ত তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না তথ্য এবং সংবাদ সংগ্রহের জন্য। সেটি একটি তথ্য আমরা এই মুহূর্তেই জানলাম, এবং সেখানে এই মুহূর্তে স্বাভাবিক যেভাবে ভোট গ্রহণ সেটি আসলে শুরু হয়েছে। আপনারা কি এই 33 বছর পরে অনুষ্ঠিত জাকসু নির্বাচন নিয়ে মূলত কোনো ধরনের চ্যালেঞ্জ ফেস করছেন কিনা, বা কোনো ধরনের শঙ্কা আছে কিনা, ভয় আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমাদের এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য কোনো ধরনের শঙ্কা এবং চ্যালেঞ্জ আমরা মনে করি না, কারণ আমরা পূর্ব প্রস্তুতি নিয়েছি প্রায় দীর্ঘ 1 মাস। ছাত্রদের মধ্যে প্রচারণা করেছি, তাদের বিভিন্ন সংগঠনের সাথে আমরা কথা বলেছি। প্রত্যেকেরই অংশগ্রহণ এবং তাদের সমর্থন, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং যথাযথ সময়ে নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হচ্ছে। কাজেই নির্বাচন গ্রহণ করতে গিয়ে আমাদের ছাত্র সংগঠন এবং বিভিন্ন দলের বিভিন্ন প্রার্থী যারা ছিলেন তাদের কাছ থেকে কোনো ধরনের চ্যালেঞ্জ আমরা ফেস করিনি। খুব স্বতঃস্ফূর্তভাবেই প্রার্থী এবং ভোটারগণ আজকের নির্বাচনে অংশগ্রহণ করছে। সেটি তো করছে সেটি, এবং আপনি একটা তথ্য যদি আমাকে ছোট করে জানাতেন যে এখন পর্যন্ত ঠিক 2.5 ঘন্টা আর বাকি আছে, এখন পর্যন্ত কত শতাংশ ভোট কাস্ট হয়েছে? আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে এ পর্যন্ত দেখেছি আমাদের 350 জন ভোটার, এর মধ্যে প্রায় 170 জন, প্রায় আপনি 60% ভোট কাস্ট হয়ে যাচ্ছে। আশা করি আগামী আর যে 2.5 ঘন্টা আছে, অর্থাৎ 5টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ হবে। এতে প্রায় 70 থেকে 80% ভোটারের অংশগ্রহণ থাকবে। জি 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 জি, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা এই মুহূর্তে অন্য একটি তথ্য দর্শকদেরকে জানাতে চাই। জাকসুতে ভোট শেষ গণনা কিভাবে হবে সেটা নিয়ে কিছুটা জটিলতা দেখা দেয় সকালে মূলত, এবং পরে ওএমআর মেশিনে নয় বরং হাতেই ভোট গণনা করার সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় পর্যবেক্ষণ কমিটির সদস্যরা। তারা জানিয়েছেন গণনার সময় সব কেন্দ্রে একসাথে নিরাপত্তা নিশ্চিত করা তাদের জন্য কিছুটা কঠিন এবং চ্যালেঞ্জিং হয়ে যাবে, তাই সিনেটে কেন্দ্রীয়ভাবে ভোট গণনা করা হবে। কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল। ভোটার উপস্থিতি কম ছিল শুরুর দিকে, তবে বেলা বাড়ার সাথে সাথে ব্যস্ততা বাড়তে থাকে। প্রার্থীরা বিভিন্ন হলে ভোট দেওয়ার সময় উঠে আসে ওএমআর মেশিনে ভোট গণনার ইস্যুটি। ছাত্রদলের ভিপি প্রার্থী ডাকসুর মতো সমালোচনা এড়াতে ম্যানুয়ালি ভোট গণনার দাবি জানান। আমরা জানি আমাদের ভোট গণনার যে মেশিনগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো এক প্রকার একটি ছাত্র সংগঠনের মদতপুষ্ট লোক বা তাদের কোম্পানির কাছ থেকে নিয়ে আসা, যার জন্য আমরা গতকাল থেকে প্রশাসনকে লিখিত আকারে এবং মৌখিকভাবে কয়েক দফায় জানিয়েছি যে আসলে আমরা চাই যে আমাদের ভোটটা ম্যানুয়ালি গণনা করা হোক। এর মাঝেই শুরু হয় বিদ্যুৎ বিভ্রাট। প্রশাসনকে সার্বক্ষণিক সরবরাহের নোটিশ দেয়া হলেও অনেক কেন্দ্রে তা নিশ্চিত করা যায়নি। বিকল্প হিসেবে জেনারেটরের ব্যবস্থা না থাকায় অনেক কেন্দ্রে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভোট গ্রহণ করতে দেখা যায়। এতে বিড়ম্বনায় পড়েন প্রার্থী, ভোটার ও পোলিং অফিসাররা। ব্যালট পেপারগুলি আমাদের কেন্দ্রে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই পর্যায়ক্রমে গুনে
ফলাফল ঘোষণা করা হবে। এবং ফলাফল যেহেতু ইতিমধ্যে আপনারা জেনেছেন যে ফলাফল ওএমআর এর পরিবর্তে ম্যানুয়ালি গণা হবে, এবং সেই ম্যানুয়ালি গণতে আমাদের যতটুকু সময় লাগবে সব ওই একটা জায়গায় পর্যাপ্ত সিকিউরিটি নিশ্চিত করে আমরা ভোটের রেজাল্টগুলি স্বচ্ছভাবে প্রদান করব বলে আমরা আশা করছি। অনাকাঙ্ক্ষিতভাবে বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে, যেটা আমাদের আয়ত্তের বাইরে, বা প্রশাসন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এটা বলা হয়েছিল এবং চিঠি দিয়েও জানিয়ে দেওয়া হয়েছিল যে আজকে গুরুত্বপূর্ণ নির্বাচন, কোনো অবস্থায় যাতে বিদ্যুৎ বিভ্রাট না ঘটে সেজন্য পর্যাপ্ত ব্যবস্থা যাতে তারা নেন। প্রতিক্রিয়ায় ছাত্র শিবির সমর্থিত প্রার্থী জানান, জটিলতা এড়াতে ওএমআর মেশিন ও হাতে দুইভাবেই ভোট গোনা উচিত। যদিও কেন্দ্রীয়ভাবে ভোট গণনার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত পায়নি প্রক্টোরিয়াল কমিটি। আমরা গতকাল রাতে নির্বাচন কমিশনারের সাথে কথা বলেছিলাম, উনি বলেছিলেন দুইটা পদ্ধতি অবলম্বন করবেন, ম্যানুয়ালি এবং ও মেশিনে, দুইটাই ফলো করবেন বলছেন। আমরা মনে করি দুইটাই থাকা দরকার, কারণ দুইটাতে যদি সেম হয় তাহলে আমরা একটা স্বচ্ছতা নিশ্চিত করতে পারবে আর কি। আমাদের যদি সন্দেহ থাকে যে মেশিনে কোনো গন্ডগোল ছিল তাহলে ম্যানুয়ালি করলে সেটা ঠিক হয়ে যাবে। অনেক সময় আবার ম্যানুয়ালি ভুল হয়, ম্যানুয়ালি তো আমার মতে ভুল হওয়ার সম্ভাবনা বেশি, সেখানে আবার আরেকটা কারেকশনের হচ্ছে মেশিন থাকছে। এইটা আমি শুনেছি, আমি জানি না শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত। ওএমআর মেশিন রিড করতে পারে এমন অমোচনীয় কালির কলম জাকসু নির্বাচনেও দেখা গেছে, তবে সকাল থেকে সব কেন্দ্রে এটির ব্যবহার নিশ্চিত করা যায়নি। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, জাকসু নির্বাচনের সবশেষ তথ্যগুলো, সবশেষ খবরগুলো আপনাদেরকে আমাদের এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে সবশেষ তথ্যগুলো জানাচ্ছিলাম, এবং সেই তথ্যগুলো জানতে আমাদের সাথেই থাকুন। এবং এই মুহূর্তে ফিরে যেতে চাই আমাদের সংবাদের মূল স্টুডিওতে, যেখানে রয়েছেন সহকর্মী ইসরাত। রেজা, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটা শুনছিলেন রেজার কাছ থেকে, রায়েরবাজারে ৭১-এর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দোয়া মোনাজাত করলেন ডাকসুর নবনির্বাচিত ছাত্র শিবির প্যানেলের সদস্যরা। এর আগে জুলাই শহীদদের গণকবরে মোনাজাত শেষে বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ার প্রত্যয় ব্যক্ত করেন ভিপি জিএস। হিজাব নিয়ে প্রশ্ন করা হলে ভারতীয় গণমাধ্যম নিজেদের এজেন্ডা বাস্তবায়নে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ করেন ডাকসু নেতারা। ডাকসু নির্বাচনে বিপুল জয় নিশ্চিতের পর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গেল শিবির প্যানেল। ৭১-এর শহীদ বুদ্ধিজীবীদের জন্য তারা করেন দোয়া মোনাজাত। এর আগে রায়েরবাজারে জুলাই শহীদদের গণকবরেও তারা মোনাজাতে অংশ নেন। জানায়, জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ার কাজ করবেন তারা। ভোটে অংশ নেয়া সব প্রার্থীদের মতামতের ভিত্তিতে শিক্ষার্থীদের নিয়ে কাজ করার কথাও জানান ভিপি সাদিক কায়েম। মূলত শহীদদের আকাঙ্ক্ষা লালন করাই আমাদের উদ্দেশ্য, এবং জুলাই বিপ্লবে যে ২০০০ ভাই বোন শহীদ হয়েছে, এই প্রত্যেকটা পরিবারেই আমাদের পরিবার। তাদের কথাগুলো, তাদের আকাঙ্ক্ষাগুলো, তাদের প্রত্যাশাগুলো পূরণ করা এখন আমাদের মূল কাজ, এবং সেটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করতে চাই। সিনেট ভবনে চূড়ান্ত ফল ঘোষণার সময় হিজাব হিজাব স্লোগান নিয়ে বিতর্কের বিষয়ে তাদের প্রশ্ন করা হয়। উত্তরে জানান, ভারতীয় মিডিয়া তাদের এজেন্ডা বাস্তবায়নে ছড়াচ্ছে বিভ্রান্তিকর তথ্য। বিশ্ববিদ্যালয়ে যে ড্রেস পরে যিনি হিজাব পড়তে চান তাকে আপনি পিছন থেকে এসে গোপনে এসে তাকে বিকৃত ছবি করবেন অথবা তাকে ডিপার্টমেন্টে হেনস্থা করবেন, এই জিনিসগুলো বিশ্ববিদ্যালয়ে না চলা উচিত। সেই ভয়েসটা শিক্ষার্থীরা সেখানে রেজ করেছে ওই স্পেসিফিক ওই ইস্যুতে। এটাকে বিদেশি মিডিয়া বা স্পেসিফিক একটা দেশের মিডিয়া কেন এটা প্রেজেন্ট করছেন সব কিছু জানা সত্ত্বেও এটা তাদের এজেন্ডার ব্যাপার। তবে দেশীয় মিডিয়া যারা হাজির ছিলেন তারা তো সব কিছু দেখেছেন। আশা করি আমাদের দেশীয় মিডিয়ার ভাইয়েরা সবাই সত্যটা উপস্থাপন করেছেন আর কি। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর ডাকসুতে শুরু হবে তাদের কাজ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশ, অধ্যাদেশ এবং নির্বাহী আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে কমিশনের পক্ষ থেকে এই সুপারিশ উপস্থাপন করা হয়। বলা হয়, জুলাই সনদের সংবিধানের বিষয়গুলো বাস্তবায়নে দলগুলোর বিভিন্ন প্রস্তাবের প্রেক্ষিতে বিশেষজ্ঞ প্যানেলের সঙ্গে একাধিকবার বৈঠক করে কমিশন। বিভিন্ন বিকল্প বিবেচনা করে প্রাথমিক পর্যায়ে ৫ পদ্ধতিতে বাস্তবায়নের জন্য সুপারিশ করে কমিশন। এগুলো হচ্ছে অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশ এবং ১০৬ অনুচ্ছেদের মাধ্যমে সুপ্রিম কোর্টের মতামত চাওয়া। আলোচনার শুরুতে সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, সংস্কার বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন। কমিশন কিছু চাপিয়ে দিতে চাচ্ছে না। জানান, সবার মতামত নিয়ে কমিশন একটি সুপারিশ সরকারের কাছে পেশ করবে।
আজকের আলোচনার বিষয় হচ্ছে বাস্তবায়ন প্রক্রিয়া, যে আমরা সকলেই চাইছি যে এই সংস্কার প্রক্রিয়ার সাফল্য, কারণ এর উপর বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ভর করছে। দর্শক, এই বিষয়ে আরো জানবো। জাতীয় রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে 30টি রাজনৈতিক দল ও সংগঠনের সাথে বিষয়গুলো নিয়ে কমিশনের বৈঠক চলছে। আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ সেখানে রয়েছেন। ফয়সাল, এই মুহূর্তে সভায় কোন বিষয়টি গুরুত্ব পাচ্ছে, কি বলছেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা? ইসরাত, সকাল থেকে প্রায় 10টার পর্যন্ত 10:30টার পর থেকেই কিন্তু জুলাই সনদের বাস্তবায়নের লক্ষ্যে কিভাবে কোন উপায়ে আসলে জুলাই সনদটা বাস্তবায়িত হবে সেই বিষয়ে কিন্তু সকাল থেকে 30টি রাজনৈতিক দল ও জোট তারা আলোচনা করেছেন। এই আলোচনায় কিন্তু সকল রাজনৈতিক দল তাদের নিজস্ব যে মতামত বা নিজস্ব যে চিন্তা ভাবনা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সেটি নিয়ে তারা কিন্তু পরস্পরের সাথে আলোচনা করেছেন। সেখানে কমিশনের পক্ষ থেকে বেশ কয়েকটি মতামত তুলে ধরা হয়েছে, পরামর্শ তুলে ধরা হয়েছে, যেটা মূলত গত প্রায় কয়েক মাস ধরে চলা যে আলোচনা রাজনৈতিক দলগুলোর সাথে, সেই আলোচনার ভিত্তিতে যে পরামর্শগুলো নিয়ে জুলাই সনদ তৈরি করা হয়েছে সেই সনদটি কিভাবে বাস্তবায়িত হবে কমিশন সে বিষয়ে কিন্তু আইন বিশেষজ্ঞ এবং যে সকল সুশীল সমাজ বা অন্যান্য যে সকল প্রতিনিধিরা রয়েছে তাদের সাথে আলোচনা করে সেখান থেকে যে বিশেষজ্ঞ টিম যে পরামর্শগুলো দিয়েছে সেগুলো আজকে আবার এই ঐক্যমত্য কমিশনের সভায় তারা প্রস্তাবনাগুলো তুলে ধরেছেন। সেগুলো নিয়ে মূলত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেছেন। এখানে কেউ কেউ তার পক্ষে বলেছেন, আবার কেউ নিজেদের পক্ষ থেকে বলা হয়েছে। তবে বিএনপি সহ কয়েকটি দল সেখানে বলেছেন তারা যে এখনই অধ্যাদেশ বা গণভোট বা হচ্ছে রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতা বলে আদেশের বাহিরে গিয়ে যাতে আগামী ত্রয়োদশ সংসদের যারা নির্বাচিত হবেন সেই সংসদ সদস্যরাই এসে এই জুলাই সনদটি বাস্তবায়ন করবেন, এমনটা তারা বলছেন। তবে সেখানে কিন্তু জামায়াত ইসলামী সহ অন্যান্য দলগুলো কিন্তু গণভোটের পক্ষে কথা বলছেন। তারা বলছেন যে এই জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, গণমানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে সেটি জনগণের হাতে ছেড়ে দিতে হবে। ফলে জনগণ যদি এই জুলাই সনদের বাস্তবায়ন চায় তাহলে সেটি গণভোটের মাধ্যমে তারা সেটিকে চাইলে গণভোটের মাধ্যমে তারা রায় দিবেন, আর না চাইলে তারা গণভোট প্রত্যাখ্যান করবে। তো এই বিষয়ে মূলত আলোচনা চলছে। এখনো পর্যন্ত কিন্তু ঐক্যমতে পৌঁছানো যায়নি। দুপুরের পর এখন বিরতিতে রয়েছে, হয়তো কিছুক্ষণ পরে আবারও কমিশনের করবেন, হয়তো সন্ধ্যার বিকেলের পরে হয়তো কোনো একটা সিদ্ধান্ত আসতে পারে বলে আমরা ধারণা করছি। পূর্ণাঙ্গ সিদ্ধান্তের পরে দর্শকদের সেটা জানিয়ে দেবো। ধন্যবাদ আপনাকে ফয়সাল। ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। পাশাপাশি আজ রেলপথও অবরোধ করা হয়েছে। ভাঙ্গার আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর 4 আসন থেকে 2 নম্বর আসনের অন্তর্ভুক্ত করার প্রতিবাদে চলছে স্থানীয়দের এই কর্মসূচি। সকাল থেকে ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কের অন্তত 10টি পয়েন্টে অবস্থান নেন বিক্ষোভকারীরা। অবরোধের কারণে রাজধানী থেকে ভাঙ্গা হয়ে 21 জেলার যান চলাচল বন্ধ রয়েছে, আটকা পড়েছে বহু যানবাহন। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও পরিবহন শ্রমিকদের। এছাড়া ভাঙ্গার কৈডুবি সদরদি এলাকায় রেলপথ অবরোধ করেছেন আন্দোলনকারীরা। এতে পদ্মা সেতু হয়ে ঢাকা খুলনা ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সকালে কৈডুবি এলাকায় আটকা পড়ে একটি ট্রেন, দুর্ভোগে পড়েন যাত্রীরা। সংসদীয় আসনের সীমানা আগের মতো করা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা বিক্ষুব্ধদের। রাস্তায় ইয়ে করতেছে, আগুন দিয়ে জ্বালাচ্ছে, আটকায় দিচ্ছে, খুব সমস্যায় পড়তেছে আমরা। এখানে ঢাকা থেকে আসতে আমাদের 2 টাকা ভাড়া লাগে, তার থেকে 3 গুণ টাকা বেশি লাগতেছে। মাঝে মাঝে অটো, মাঝে মাঝে ভ্যানে করে ভেঙে আসতেছে। ভাঙ্গা থেকে কোনো এক অংশ, কোনো ইউনিয়ন, এক কোনো মাটিও ভাঙ্গা থেকে বিচ্ছিন্ন হতে দিব না। অবিলম্বে আপনি আমাদের এই কাজকে ফিরিয়ে দেন, আর যদি ফিরিয়ে না দেন তাহলে আমরা 3 দিন কেন 3 মাস পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে থাকবো ইনশাআল্লাহ। বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহালের দাবিতে টানা 48 ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনেও বিভিন্ন মহাসড়কে বিক্ষোভ করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সকাল থেকে খুলনা, ঢাকা, খুলনা, বরিশাল সহ বিভিন্ন মহাসড়ক অবরোধ করে রেখেছেন হরতাল সমর্থকরা। বন্ধ দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের বাস চলাচল। এতে বাগেরহাট হয়ে অন্তত 21 জেলার যান চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে অফিসগামী মানুষ। বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছাতে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। আন্দোলনকারীরা বলছেন নির্বাচন কমিশন বাগেরহাটের একটি সংসদীয় আসন কমিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষাকে উপেক্ষা করেছে
জেলার জনসংখ্যা, মোংলা বন্দর, ইপিজেড ও শিল্পাঞ্চল সহ বিভিন্ন গুরুত্ব বিবেচনায় 4টি আসন বহাল রাখার দাবি জানান তারা। জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থী আমির হোসেনকে গুলি এবং একই এলাকায় অন্য দুজনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানি শেষ। বিচার শুরু হবে কি না জানা যাবে 16 সেপ্টেম্বর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 শুনানি শেষে এই আদেশ দেন। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, গুলি করা 2 পুলিশ সদস্য এএসআই চঞ্চল চন্দ্র সরকার ও তরিকুল ইসলাম ভুইয়া। তবে চঞ্চল চন্দ্র সরকারের আইনজীবী বলেন, গুলি করা পুলিশ সদস্য চঞ্চল চন্দ্র সরকার নয়, তিনি সেই সময় অন্য এলাকায় দায়িত্ব পালন করেছেন। এদিন পলাতক আসামিদের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী বলেন, আসামিরা এই ঘটনার সাথে জড়িত নয়। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা অব্যাহতি চেয়ে আবেদন করেন। এই মামলায় মোট আসামি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ মোট 5 জন। এর মধ্যে গ্রেপ্তার আছে এএসআই চঞ্চল চন্দ্র সরকার। এদিন শুনানির শুরুতেই বাকি আসামিরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ট্রাইব্যুনাল। এছাড়া এদিন চানখারপুলে 6 জন হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন আরও 2 জন। এখন পর্যন্ত মোট সাক্ষ্য দিলেন 13 জন। আমরা সমস্ত অকাট্য প্রমাণ দিয়ে দেখাচ্ছি যে তারা কিভাবে রাষ্ট্রীয় বাহিনী হয়ে সিভিলিয়ানদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল তাদের নিশ্চিহ্ন করার জন্য। সে কারণে এটা ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি এবং যারা এই অপরাধ জাতির নিরস্ত্র জনগণের সাথে করেছে তাদের সঠিক বিচার প্রাপ্তি অর্থাৎ সঠিক শাস্তি পাওয়ার যে বিষয়টা সেটা এনশিওর করাই প্রসিকিউশনের কাজ। আমরা সেই কাজটা করছি। এখনো থমথমে নেপালের পরিস্থিতি। কারফিউর মেয়াদ বাড়লেও শিথিল করা হয়েছে সময়সীমা। সংঘাতপূর্ণ এলাকাগুলোয় বাড়ানো হয়েছে সেনা উপস্থিতি। এমন অবস্থাতেই অন্তর্বর্তী সরকার গঠনে চলছে তোড়জোড়। প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম প্রস্তাব করেছে জেএনজি বিক্ষোভকারীরা। তরুণদের অনুরোধে সাড়াও দিয়েছেন আলোচিত এই আইনজীবী। দায়িত্ব পেলে দ্রুততম সময়ে নির্বাচন আয়োজন এবং নতুন নেতৃত্বের হাতে ক্ষমতা তুলে দেবেন বলে জানিয়েছেন সুশীলা। নেপালের রাজধানী কাঠমান্ডুর পথে পথে সেনা টহল, অন্যান্য শহরেও কড়াকড়ি। শিথিল করা হয়েছে কারফিউর সময়সীমা। সকালে 4 ও বিকেলে 2 ঘন্টার জন্য স্বাভাবিক চলাচলের সুযোগ পাবে বাসিন্দারা। লুটপাটের অভিযোগে আটক করা হয়েছে আরও বেশ কয়েকজনকে। দেশটির অন্তত 25টি কারাগার থেকে 15,000-এরও বেশি বন্দী পালিয়েছে বলে জানা গেছে। রামেচাপ কারাগার থেকে পালানোর সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে 5 বন্দী। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার গঠন প্রক্রিয়া শুরু করেছে সেনাবাহিনী। বুধবার সামরিক বাহিনীর হেডকোয়ার্টার্সে সেনাপ্রধানের নেতৃত্বে হয় বিশেষ আলোচনা। সন্ধ্যা থেকে টানা 6 ঘন্টা ধরে চলে ম্যারাথন বৈঠক। সেখানে নিজেদের দাবি দাওয়া তুলে ধরে জেনজি প্রতিনিধিরা। প্রধানমন্ত্রী পদের জন্য সাবেক বিচারপতি সুশীলা কার্কির নাম প্রস্তাব দিয়েছে তারা। জেনজি বিক্ষোভে হত্যাকাণ্ডের বিরুদ্ধে ব্যাপক সরব ছিলেন তিনি। নীতিবান ও নিরপেক্ষ ব্যক্তিত্বদের মধ্য থেকে সুশীলা কার্কির নাম সরকার পরিচালনার জন্য প্রস্তাব করা হয়েছে। জেনজির প্রস্তাবে সাড়াও দিয়েছেন নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি সুশীলা। জানিয়েছেন, দায়িত্ব পেলে সঠিক সময়ে নির্বাচন আয়োজন ও নতুন নেতৃত্বের কাছে ক্ষমতা হস্তান্তর হবে তার প্রধান লক্ষ্য। প্রতিহত করবেন অর্থের বিনিময়ে ক্ষমতা অর্জনকে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। অবশেষে বিমান বাহিনীর বিশেষ বিমানে নেপাল থেকে দেশে ফিরছে জাতীয় ফুটবল দল। সকালে নেপালে ত্রিভুবন এয়ারপোর্টে পৌঁছান জামাল তোপুরা। তবে বৈরী আবহাওয়ার কারণে এখনও কাঠমান্ডু বিমানবন্দর ছাড়তে পারেনি বাংলাদেশ দলকে বহনকারী ফ্লাইট। ফুটবলারদের নিরাপদে ফিরিয়ে আনতে সকাল 11টা 53 ঢাকা ছাড়ে বিমান বাহিনীর ফ্লাইট C-130B। পূর্ব পরিকল্পনা অনুযায়ী দুপুর 2:30 থেকে 3টার মধ্যে কুর্মিটোলার AK খন্দকার বিমান ঘাঁটিতে অবতরণ করার কথা ছিল ফুটবল দলের, কিন্তু কাঠমান্ডুতে ভারী বৃষ্টিপাত হচ্ছে, সে কারণে এখনও ঢাকার পথে ফিরতে পারেনি জামাল তপুদের বহনকারী বিমানটি। বাংলাদেশ নেপাল ম্যাচ কভার করতে যাওয়া গণমাধ্যম কর্মীরাও একই ফ্লাইটে দেশে ফিরছেন। সম্প্রতি ছাত্র জনতার আন্দোলনে নেপালে সরকার পতন হয়। এজন্য 9 সেপ্টেম্বর দুপুর থেকে বুধবার বিকেল পর্যন্ত দেশটিতে ফ্লাইট চলাচল বন্ধই ছিল। ফ্লাইট পুনরায় চালু হলে দলকে ফেরানোর ব্যবস্থা নেয় বাফুফে।
দর্শক, বাংলাদেশ ফুটবল দলের দেশে ফেরার সংবাদ সংগ্রহ করতে কুর্মিটোলার একে খন্দকার বিমান ঘাঁটিতে রয়েছেন আমার সহকর্মী নাসিফ শুভ। তিনি আমাদের সাথে ফোনে যুক্ত রয়েছেন। শুভ, বিস্তারিত জানাবেন সেখানকার অবস্থা, কখন নাগাদ তারা পৌঁছাতে পারেন, আনুমানিক কোনো ধারণা রয়েছে কিনা, এবং কতক্ষণ যেটা মানে আনুমানিক ধারণা কতক্ষণ নাগাদ ল্যান্ড করতে পারে, এবং কাঠমান্ডুর আবহাওয়ার সবশেষ পরিস্থিতি জানা গেল কিনা, কি অবস্থা সেখানে? যে কথাটি আপনি বলছিলেন যে বাংলাদেশ ফুটবল দল দুটি কিন্তু ফিফা প্রীতি ম্যাচ খেলতে কিন্তু নেপালে তারা গিয়েছিল। প্রথম ম্যাচে ভালো মতন হলেও পরের ম্যাচে সময় ঠিক আগেই কিন্তু একটি বৈরী পরিস্থিতি তৈরি হয় দেশটিতে রাজনৈতিক অস্থিরতার কারণে। তো সেখান থেকে কিন্তু ম্যাচটি বাতিলের সাথে সাথে বাংলাদেশ দলকেও কিন্তু ফিরিয়ে আনার তৎপর চালানো হয়, সেটি বাফুফে এবং কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন, এবং সেই সাথে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু সম্মিলিত চেষ্টা চালায় ফিরে আনার জন্য, এবং সেই লক্ষ্যে কিন্তু আজকে বিমান বাহিনী একটি বিশেষ ফ্লাইটে করে কিন্তু ঢাকায় ফিরছে। এবং এর মধ্যে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে এখানেও ঢাকাতেও বৃষ্টিপাত হয়েছে, সেই সাথে নেপালেও বৃষ্টিপাতের কারণে কিন্তু ফ্লাইট চলাচল একটু ডিলে হয়। এবং আমরা যতদূর জানতে পেরেছি যে 10 থেকে 15 মিনিট আগে সেখান থেকে আসলে তারা কাঠমান্ডু ত্যাগ করেছে। আশা করা যাচ্ছে যে ঘন্টা দেড়েকের মধ্যে কিন্তু তারা দেশে ফিরে আসবেন। এবং সেই সাথে যে কথাটি বলছিলাম যে বাংলাদেশ থেকে যে সাংবাদিকরা সংবাদ কভার করতে গিয়েছিলেন নেপালে, তারাও কিন্তু একই ফ্লাইটে ফিরছেন, এবং সেই সাথে কিন্তু আরো যারা কর্মকর্তা রয়েছেন এবং আটকে পড়া কিছু বাংলাদেশি পর্যটক ছিলেন তারাও কিন্তু বিমান বাহিনীর সেই ফ্লাইটে কিন্তু ফিরছেন। এবং এই ফ্লাইটটি যেদিকে পরে বাংলাদেশ দলের আসার কথা ছিল সেটি কিন্তু দুপুর 1:30 নাগাদ সেখান থেকে। শুভ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ঐক্যমত্য কমিশনের যে বৈঠকটি হওয়ার কথা ছিল সেই বৈঠকের মধ্যাহ্ন বিরোধী চলছে, রাজনৈতিক নেতারা কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের বক্তব্যে। পৌঁছাতে পারি। আমাদের বক্তব্য হচ্ছে এটা হচ্ছে একটা যৌক্তিক জায়গা, এটা আমরা কোনো দলীয় স্বার্থে প্রস্তাব করছি না। আমরা মনে করি এই মুহূর্তে বাংলাদেশ এই জনগোষ্ঠীর যে জাতীয় স্বার্থ সামনে আছে, রাষ্ট্রের গণতান্ত্রিক পুনর্গঠন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, একটা গণতান্ত্রিক উত্তরণের দিকে যাওয়া, সেইটার ক্ষেত্রে আমরা যদি এই জুলাই সনদের আইনি বাধ্যবাধকতা, অন্যদিকে আগামী সংসদ নির্বাচনকে দুটো দায়িত্ব দিয়ে জনগণের কাছ থেকে এখতিয়ার নিয়ে সংবিধান সংস্কার এবং তার বাস্তবায়নের অধিকার নিয়ে যদি আগামী সংসদ গঠিত হয় সংবিধান সংস্কার পরিষদ হিসেবে যারা একই সাথে রাষ্ট্র পরিচালনা করবে, তাহলে আমরা যৌক্তিকভাবে আমাদের সংকটের মোকাবেলা করতে পারি। রাজনৈতিক সংকট কিংবা সংঘাত ছাড়াই একটা গণতান্ত্রিক। দর্শক, আমরা ছিলাম জাতীয় ঐক্যমত্য কমিশনের মধ্যাহ্ন ভোজের বিরতিতে, সেখানে রাজনৈতিক নেতারা কথা বলছিলেন, সেখানে ছিলাম। আজ শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশ সময় রাত 8:30টায় প্রথম ম্যাচে বাংলাদেশ দলের প্রতিপক্ষ হংকং। 2014 টি-20 বিশ্বকাপে ঘরের মাঠে খেলা এই ফরম্যাটে হংকংয়ের বিরুদ্ধে একমাত্র দেখায় হেরেছিল বাংলাদেশ। অতীত ভুলে এই ম্যাচের আগে জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ইতিবাচক মানসিকতায় আসর শুরুর আগে লিটনদের আত্মবিশ্বাস বাড়াচ্ছেন প্রবাসী দর্শকরা। এই ম্যাচে দর্শকপূর্ণ গ্যালারি আশা করছেন এলকেডি। ম্যাচের সুযোগ পেতে পারেন নেদারল্যান্ডস সিরিজ দিয়ে কামব্যাক করা সাইফ হাসান। বাংলাদেশকে সমস্যায় ফেলতে পারে আবুধাবির প্রচন্ড গরম। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশের আপডেটে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।